গতকাল আমরা যে খবর দেখিয়েছিলাম যে আবহাওয়া দপ্তর বলেছিল যে তাপমাত্রা 43 ডিগ্রি গতকাল ছিল, সেই তাপমাত্রা বাড়বে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে 2 ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। তাহলে কোথায় 0.2 ডিগ্রি বেড়েছে? অর্থাৎ মানে তাহলে কি তাপমাত্রা বাড়ার দিকে রয়েছে, বাড়ার পথে রয়েছে, কি মনে হচ্ছে? না, বেসিক্যালি দেখুন, যে জায়গাটায় এসে পৌঁছেছে সেই জায়গাটায় স্থিতাবস্থা, অর্থাৎ আজকের দিন পর্যন্তই এই কন্ডিশনটা কন্টিনিউ করবে। কালকে থেকে অর্থাৎ আজকে রাতের পর থেকে কিন্তু টেম্পারেচার ফল করবে, তবে সেটা এক্সট্রিম কোনো ফল করার জায়গায় যাবে না, হয়তো 1 ডিগ্রি ফল করতে করতে এটা নামবে। এবং আপনি এর আগেও বলছিলাম আপনাদেরকে যে 72 ঘন্টা সময় ধরে এই ফল করার টেন্ডেন্সিটা চলবে এবং 96 আওয়ার পরে অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গাটা অ্যাক্টিভ হতে শুরু করবে। আমি একটু ম্যাপটাতে যাব। বেসিক্যালি যে জায়গাটাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার মেজর পার্ট কিন্তু রয়েছে 41 এবং 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি জায়গাতে, এবং কলকাতা বেশ কিছু অঞ্চলে, এবং এই যে এই অঞ্চলটাতে মূলত রয়েছে 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস, এখানেও রয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস, এবং কোস্টাল এরিয়া যেটা খুব গুরুত্বপূর্ণ, হলদিয়া 42.4, দীঘা 42.5, এবং আরেকটু আপনারা দেখুন যে সেই জায়গায় আসানসোল, বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলের মধ্যে কিন্তু রয়েছে টেম্পারেচার 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং কলকাতাতেও বেশ কিছু অঞ্চলে আরবান হিট আইল্যান্ড এক্সট্রিমলি কাজ করছে। সেই কারণের জন্য আপনারা দেখতে পাচ্ছেন উলুবেড়িয়া 43.6 ডিগ্রি সেলসিয়াস, এবং পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে মানে ব্যারাকপুর 43.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এইভাবে অ্যাকচুয়ালি কিন্তু ব্যবস্থাটা পরিবর্তিত হচ্ছে। এবারে যেটা বলি সেটা হচ্ছে যে 1954 যে বিষয়টি, 1954 সালের যে গরম পড়েছিল এপ্রিল মাসে, তারপর 2024-এ এরকম 70 বছর পর এরকম একটা তীব্র তাপপ্রবাহ দেখছে বঙ্গ। সেক্ষেত্রে আমার যেটা প্রশ্ন আপনার কাছে, এই যে বিষয়টা, কোথাও কি আপনি গ্লোবাল ওয়ার্মিং এর সংকেত দেখতে পাচ্ছেন? দেখুন, গ্লোবাল ওয়ার্মিংকে আমরা কোনোভাবেও অগ্রাহ্য করতে পারি না, কিন্তু 1954 সালে কোনোভাবেও গ্লোবাল ওয়ার্মিং কাজ করছিল না। আমরা সেই কারণের জন্য বারবার বলছি, এবছরের যে উষ্ণায়ন, যেটা অস্বাভাবিকত্ব দেখা যাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে, এটা কিন্তু খানিকটা ম্যানমেড একটা ইম্প্যাক্ট আছে। আর 1954 সালে কি ঘটেছিল সেই জায়গাটা একটু বলি। সেটা হচ্ছে সেই সময় আপনারা জানেন ভালো করে যে আমাদের যে অ্যান্টার্কটিকা মহাদেশ আছে তার ঠিক উত্তর প্রান্ত দিয়ে একটা সমুদ্র স্রোত প্রবাহিত হয়, যার নাম হচ্ছে ওয়েস্ট উইন্ড ড্রিফট। এবং সেই ওয়েস্ট উইন্ড ড্রিফট হঠাৎ করে অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। তার কারণটা হচ্ছে অ্যান্টার্কটিকার উপরে প্রচণ্ড পরিমাণে তুষারপাত ঘটতে থাকে, যার ফলে একটা ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হয়। সেই ট্রপিক্যাল সাইক্লোন অস্ট্রেলিয়ার ওপরে তীব্র আঘাত হানে, এবং সেটা ছিল 20শে ফেব্রুয়ারি 1954। এবং তার ফলে আপনারা জানেন সেই বছর কুইন্সল্যান্ড মূলত সেই বছর ভয়ঙ্করভাবে মানে আঘাতপ্রাপ্ত হয় এই ঝড়ের দ্বারা, এবং সেখানকার প্রায় 7,54,000 বসতি ক্ষেত্র নষ্ট হয়ে যায়। কিন্তু কুইন্সল্যান্ডে এই সাইক্লোনের ফলে উত্তর গোলার্ধের বায়ু প্রবাহের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব ঘটতে শুরু করলো। স্বাভাবিকভাবে পৃথিবীর যে বায়ু প্রবাহ চলতে থাকে, সেই বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধের টোটাল এই বায়ু প্রবাহের চিত্রটাকে রেগুলেট করে কিন্তু ওয়েস্ট উইন্ড ড্রিফট, যেটা অ্যান্টার্কটিকার প্রান্ত দিয়ে প্রবাহিত হয়। এবং এই ঝড়ের ফলে স্বাভাবিকভাবে মেরু অঞ্চলে যেখানে বায়ু প্রবাহ এসে মিশ্রিত হয়, আমরা বলে থাকি মেরু সীমান্ত, সেটাই পূবালি বায়ু এবং পশ্চিমা বায়ুকে নিয়ন্ত্রণ করে। সেই মেরু সীমান্ত উত্তর আমেরিকা এবং ইউরোপ ও রাশিয়ার ওপরে নেমে চলে আসে, যার ফলে আকস্মিকভাবে মার্চ মাসে গিয়ে দেখা গেল প্রচণ্ড পরিমাণে তুষারপাত ঘটতে শুরু করেছে, এবং তার ফলে পশ্চিমা বায়ু সক্রিয় হতে শুরু করলো। এবং আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে দেখা গেল যে সমগ্র উত্তর ভারত জুড়ে একটা উইন্ড রিজ তৈরি হচ্ছে, অর্থাৎ একটা শক্তিশালী আকর্ষণকারী একটা ক্ষেত্র তৈরি হলো, যার ফলে পশ্চিম প্রান্ত থেকে বায়ুকে টেনে এনে আমাদের এই সমস্ত অঞ্চলের তাপমাত্রাটাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছিল। বেসিক্যালি আমরা যে জায়গাটাকে বলি
যে এই যে ইনসিডেন্সটা 1954 সেটা ছিল টোটাল একটা ক্লাইমেটিক ইনসিডেন্স, এবং সেই ক্লাইমেটিক ইনসিডেন্স হওয়ার কারণ হচ্ছে অ্যান্টার্কটিকাতে ভয়ঙ্কর একটা তাপীয় কন্ট্রাস্ট এবং তার সাথে সাথে উত্তর আমেরিকার একটা টেম্পারেচার কন্ট্রাস্ট, যে টেম্পারেচার কন্ট্রাস্ট ঊর্ধ্ব বায়ুমণ্ডলের জেট স্ট্রিমের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু এই বছর কিন্তু এই ধরনের কোনো সিচুয়েশন নেই। এই বছর যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমা বায়ু সক্রিয়, তার কারণটা হচ্ছে রাজস্থানের থর মরুভূমি সেই পরিমাণ তাপমাত্রা লাভ করতে পারেনি, এবং যার ফলে রাজস্থানের থর মরুভূমি পাকিস্তান এবং আফগানিস্তানের উপর থেকে আসা বায়ুকে আটকাতে পারছে। আপনি যেটা বলছিলেন যে মরু রাজ্যের হাওয়া ঢুকছে রাজ্যে, তাহলে সেক্ষেত্রে কলকাতা গাঙ্গেয় উপকূলের কাছাকাছি, সেক্ষেত্রে তারপরও কি কোনোভাবেই রক্ষে হচ্ছে না? না, কোনোভাবেও আসতে পারছে না। তার কারণটা হচ্ছে আপনারা, আমি এর আগেও দেখিয়েছি আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন, ঠিক এই জোনটার উপর দিয়ে একটা ট্রানজিশন জোন তৈরি হচ্ছে, যেখান থেকে বঙ্গোপসাগরের বায়ু কখনো এদিকে আসতে পারছে না, পশ্চিমা বায়ু তীব্র গতিতে তার উপরে আঘাত হানছে, এবং পশ্চিমা বায়ু বঙ্গোপসাগরের বায়ুকে ঠেলে পূর্ব বাংলাদেশ দিয়ে আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতের দিকে নিয়ে যাচ্ছে। এবং এই কন্ডিশন কিন্তু বলেছি যেটা, যে আরো 72 ঘন্টা কন্টিনিউ করবে, তারপর আফটার 96 আওয়ার্স 96 ঘন্টার পরে এই অঞ্চল ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করবে, অর্থাৎ ধীরে ধীরে ঝাড়খণ্ড, বিহার এই অঞ্চলটা সক্রিয় হয়ে গেলে নিম্নচাপ এখানে শিফট করবে, তখন এখান থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে টেনে প্রবেশ করাতে শুরু করবে, এবং আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, সিচুয়েশন চেঞ্জ হবে। রবিবার কি তাহলে আমরা বৃষ্টি পাচ্ছি? স্বস্তির বৃষ্টি কি তাহলে পাচ্ছে বঙ্গবাসী? আর আরেকটা বিষয়, এই যে বিষয়টি তীব্র তাপপ্রবাহ, এই বিষয়টি কি বর্ষায় কোনো রকম প্রভাব ফেলবে? হ্যাঁ, বেসিক্যালি দেখুন দুটো জিনিস, আমরা কিন্তু বৃষ্টি পাচ্ছি রবিবার, কিন্তু কখনোই এটাকে স্বস্তির বৃষ্টি বলবো না। তার কারণ হচ্ছে যে পরিমাণ হিটের মধ্যে রয়েছে, সেই হিট যদি সক্রিয় হয় তাহলে এত ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সেটা মানুষের কাছে স্বস্তির থেকে অনেক বেশি অস্বস্তিকর পরিমণ্ডল তৈরি করে দিতে পারে। এটা গেল প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমরা আর এবছরে আর কখনোই এই হিট ওয়েভের কবলে পড়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই মালভূমি অঞ্চল অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অঞ্চল তীব্রভাবে হিটেড যখন হতে শুরু করবে, তখনই মধ্য বঙ্গোপসাগরে শক্তি তৈরি করবে নিম্নচাপ, এবং সেই নিম্নচাপের শক্তির ফলে মে মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ বঙ্গোপসাগর প্রচন্ড অ্যাক্টিভ হয়ে কিন্তু সাইক্লোনিক সিচুয়েশন তৈরি হতে পারে। আপনারা জানেন ভালো করে যে এর আগে আমরা মে মাসে আয়লা পেয়েছি, মে মাসে আমফান পেয়েছি, ঠিক এই ধরনের সিচুয়েশন কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ধীরে ধীরে, এবং সেটা হয়তো মে মাসের তৃতীয় সপ্তাহে